যদি ইয়েস ছাড় থাকে তাহলে আমি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ। আর নো স্যার থাকলে রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ লিখতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যাসেজনেশন। এই প্যাসেজনেশন করতে হলে কিছু নিয়ম রুলস রয়েছে। তো আমরা জানি যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয় করার আগে কিন্তু তার নিয়ম, তার শৃঙ্খলা, তার কিছু মানে বন্ডেড থাকে, কিছু শৃঙ্খলা থাকে। ঠিক একইভাবে আমরা যদি এই প্যাসেজনেশন করতে চাই তারও কিছু নিয়ম আছে। যদি আমরা এই নিয়মগুলো যদি আত্মস্থ করতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমাদের প্যাসেজনেশন একেবারে সহজ হবে, একেবারে সহজ, যা পরীক্ষায় তুমি 99% অ্যান্সার করতে পারবা। এবং আমি আশা করি এই ভিডিওটা দেখলে অবশ্যই প্যাসেজনেশন সম্পর্কে স্পষ্ট এবং ক্লিয়ার একটা ধারণা থাকবে। আর কখনো এই প্যাসেজনেশনের উপর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। চলো দেখি আমার কতটুকু সত্য, সেটা হচ্ছে আমরা ভিডিওর ভিতরে গেলে বুঝতে পারবো। লেটস গো। তো প্রথম যে আমার যে নিয়মটা সেটা হলো মানে আমরা প্যাসেজনেশনের ক্ষেত্রে যে প্যাসেজটা দিয়ে থাকবো, মানে প্যাসেজটা থাকবো ইন যাওয়ার একই সময়, তো সেই পেজটাকে সম্পূর্ণভাবে পড়তে হবে। অর্থাৎ পেজটাকে সম্পূর্ণভাবে পড়ে সেখান থেকে বক্তা এবং শ্রোতা খুঁজে বের করতে হবে। ওই প্যাসেজ থেকে আমাকে বক্তা এবং শ্রোতাকে খুঁজে বের করতে হবে যে কে বলছে আর কে শুনছে, কে লিসেনার আর কে হচ্ছে স্পিকার, সেটা আমার খুঁজে বের করতে হবে। আর দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে বক্তার উক্তি বা কথা যদি পরপর একাধিকবার থাকে, অর্থাৎ আবার বলছি, বক্তার উক্তি বা কথা যদি পরপর একাধিকবার থাকলে সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, মানে একাধিকবার থাকলে এবং সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে একাধিকবার উল্লেখ করা থাকলে প্রথমে আমাকে লিখতে হবে অলসো সেড, এটাও লিখতে পারি, অ্যাগেন সেড এটাও লিখতে পারি, এবং অ্যাডেড এটাও লিখতে পারি, আমার এটাও হতে পারে, ব্যবহার করতে পারি। কিন্তু যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমি তার পরিবর্তে কি লিখব? যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে অ্যাগেইন আস্কড, তারপর হচ্ছে অলসো আস্কড অথবা ফার্দার আস্কড ব্যবহার করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে প্যাসেজনেশন করতে হলে এই বিষয়গুলো জানতেই হবে, তাহলে প্যাসেজনেশন কিন্তু আমার মানে কারো পক্ষে কিন্তু আসলে কিন্তু সম্ভব হবে না সঠিকভাবে করার জন্য। তো আমরা এখন তৃতীয় যে নিয়মে যাব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে হচ্ছে যদি ইয়েস থাকে, শুধু ইয়েস থাকলে সাবজেক্টের পরে, মানে এই সাবজেক্টের পরে আমাকে লিখতে হবে হচ্ছে কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি ইয়েস না থেকে যদি কি থাকে, নো থাকে, ইয়েস না থেকে নো থাকে, তাহলে লিখতে হবে সাবজেক্টের পরে আমাকে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হবে। সেক্ষেত্রে আমাকে লিখতে হয় কি নেগেটিভ লিখতে হয়। আর শুধু স্যার থাকলে স্যারের প্রতি রেসপেক্টফুলি লিখতে হয়। আর যদি ইয়েস স্যার থাকে তাহলে আমি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ। আর নো স্যার থাকলে রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ লিখতে হবে। তো এই বিষয়ে আবার একটু রিপিট করব। তাহলে ইয়েস থাকলে আমি সাবজেক্টের পরে কি লিখবো? সাবজেক্টের পরে লিখবো হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর নো থাকলে আমি লিখবো হচ্ছে সাবজেক্টের পরে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো। আর শুধু স্যার উল্লেখ করা থাকে তাহলে রেসপেক্টফুলি লিখবো, স্যার থাকলে রেসপেক্টফুলি লিখবো। আর ইয়েস স্যার থাকলে আমি লিখবো হচ্ছে রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ, অথবা লিখতে পারি রেসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এটা ব্যাপার না। আর নো স্যার থাকলে আমি লিখবো হচ্ছে কি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ লিখবো। এখন 4 নম্বর যে নিয়মটা আমি এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে, অর্থাৎ ডাইরেক্ট যে স্পিচ বা যে প্যাসেজনেশনটা দেওয়া থাকবে সেই প্যাসেজনেশনে যদি বক্তা এবং শ্রোতার উল্লেখ না থাকে, অনেক সময় নাও থাকতে পারে, বক্তা এবং হচ্ছে শ্রোতার উল্লেখ না থাকলে সেই ক্ষেত্রে বক্তাকে আমাকে ধরে নিতে হচ্ছে স্পিকার অথবা কি লিসেনার ধরে নিয়ে সেটা আমাকে করতে হয় বা সেটা আমাকে ব্যবহার করতে হবে। তো এখন আমরা দেখব যে যদি থ্যাঙ্ক থাকে তাহলে এই থ্যাঙ্কস এর পরিবর্তে আমি লিখবো থ্যাঙ্কস লিখবো। আর হচ্ছে গুড মর্নিং আর গুড ইভিনিং, গুড নাইট,
এর আগে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন এটাকে লিখতে হয় ওয়েস্ট লিখতে হয়। এটাকে কি লিখতে হয়? এটাকে ওয়েস্ট আমরা ওয়েস্ট লিখতে হয়। এখন আমরা এই যে নিয়মগুলো আমরা পড়লাম, এই নিয়মগুলো সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই বলছি যে অবশ্যই আমাদেরকে এগুলো আত্মস্থ করতে হবে, মনে রাখতে হবে। সেই সাথে একটা বিষয় আমি এখানে নিয়ে আসবো। আমাদের কিন্তু অনেক সময় পার্সনের বিশেষ করে যখন আমরা কোনো পার্সনের পরিবর্তন করি, সে পার্সন ফর্মটা কি থাকতে পারে? সাবজেক্ট ফর্মে থাকতে পারে, সে অবজেক্ট ফর্মে থাকতে, অনেক সময় পসেসিভ ফর্মে থাকে। তো এই ফর্মটা একটু জানি। ফর্মটা যদি এরকম থাকে, এই আমি দেখাচ্ছি যে এটা সাবজেক্ট আর নমিনেটিভ, এটা একই কথা। সাবজেক্ট মানে কর্তা, এখানে নমিনেটিভ মানে হচ্ছে কর্তা। সাবজেক্ট যেমন আই থাকলে মি হয় অবজেক্টে, আর প্রসিম হচ্ছে মাই মাইন্ড, এবং ওই থাকলে আজ, এবং যেমন ওই থাকলে কি হয়? ওই থাকলে হয় হচ্ছে আজ অবজেক্ট, আর এটা হচ্ছে আওয়ার্স। ইউ থাকলে হচ্ছে ইউর, ইউ থাকলে ইউর্স, হি থাকলে হিম হিজ, সি থাকলে হার, দে থাকলে দ্যাম দেয়ার, ইটস। মানে এই ফর্মগুলো আমাকে জানতে হবে। যদি সেটা আমরা প্র্যাকটিক্যালি আসলে বিষয়টা কিন্তু ক্লিয়ার করতে পারি। তো এখন আমরা একটা অর্থাৎ এটা আমি যে পেসেজটা এখন পেসেজ ন্যাশনাল পড়াবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। সেটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এই যে প্যাসেজ নেশন ছিল, এটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। তো আমি কিন্তু প্রথমেই বলেছি যে প্রথমে আমাকে বক্তা এবং শ্রোতাকে খুঁজে বের করতে হবে, কে বলছে আর কে শুনছে। সে খুঁজে বের করে তারপর আমাকে পরিবর্তন করতে হবে। দেখুন আমি দেখার চেষ্টা করি আসলে এখানে কে বলে আর কে শুনে, সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্ধেক নেশন হয়ে যাবে। যেমন এখানে কি বলছিল যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, দ্য সেইড অ্যান্ড ওল্ড ম্যান। মানে একটা বৃদ্ধ লোক বলল, কি বললো যে হোয়াট ইজ দ্য টাইম ইউ ওয়াচ, বলে এখন কয়টা বাজে, মানে এখন কয়টা বাজে। এটা কিন্তু বৃদ্ধ লোকটা কি করছে? বলছে। কি বলছে? কাকে? যে কাউকে বলছে। কাকে বলছে আমরা খুঁজে বের করব। যে বৃদ্ধ লোক বলছে যে এখন কয়টা বাজে, বা এখন তোমার ঘড়িতে কয়টা বাজে, বা এখন কয়টা বাজে। তখন আই সেড, মানে আমি নিজেই বললাম, তখন আমি বললাম যে ইট ইজ পাস্ট নাইট, ইট ইজ 9:30। এখন 9:30 বাজে। আমি বললাম কি? আমি বললাম। তাহলে এই বক্তব্যটা কার? এটা হচ্ছে কি আমার বক্তব্য। আমি বললাম যে এখন 9:30 বাজে, আর এইটুকু বক্তব্য হচ্ছে কার? বৃদ্ধ লোকের। তারপর হি সেড, মানে হি বলতে কি ওই বৃদ্ধ লোকটা বললো যে আই ওয়ান্ট টু গো ইউর হাউস। ওই বৃদ্ধ লোকটা বলতেছে যে আমি তোমার বাড়িতে যেতে চাই। উইলুর অ্যাকম্পানি মি, তুমি কি আমাকে বন্ধু করবে? তুমি কি আমাকে বন্ধু বানাবে বা বন্ধু করবে প্লিজ, দয়া করে। মানে তখন আমি বললাম নো না, আই এম সরি। বলছে আই এম সরি বিকজ, আমি দুঃখিত যে কারণ আই এম গোয়িং টু স্কুল। সেইটাই, মানে তখন আমি বললাম না আমি দুঃখিত, আমি এখন স্কুলে যাচ্ছি। দেখো এই বক্তব্যটা এইটুকু, মানে হচ্ছে এইটুকু অংশ আর হচ্ছে এইটুকু অংশ, এটা হচ্ছে আমার কথা। এটা হলো কার কথা? এখানে এইটুকু অংশ আর হচ্ছে এখানে অংশ যে আছে, এটা হচ্ছে কার কথা? আমার কথা। আর বাকি সব যে রয়েছে, আর বাকি যে কথাগুলো রয়েছে, এই কথা হচ্ছে বৃদ্ধের কথা, বৃদ্ধ বলেছে। তো এখন আমরা এই ইনডাইরেক্ট যখন করব তখন কি পরিবর্তন হয় এটা খেয়াল করি। তাহলে অলরেডি কিন্তু আমরা বক্তা এবং শ্রোতাকে কিন্তু ডিফারেন্ট করে ফেলেছি, মানে অর্থাৎ আলাদা করে ফেলেছি এবং আইডেন্টিফাই করেছি, শনাক্ত করে ফেলেছি। এখন আমরা করব, এখন যখন আমরা এটাকে ইনডাইরেক্ট নেশন করব কি পরিবর্তন হয়। তো যারা সেন্টেন্স নেশন সম্পর্কে ধারণা আছে তাদের কাছে অনেক সহজ হবে, কারণ সেন্টেন্স নেশন সম্পর্কে ধারণা না থাকলে তাহলে প্যাসেজ নেশন কিন্তু করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমার একটা সেন্টেন্স নেশনের ভিডিও রয়েছে, তা সেন্টেন্স নেশন সম্পর্কে কারো জানা না থাকলে তাহলে এই চ্যানেলে ঢুকে সেন্টেন্স নেশন প্লেলিস্টে গিয়ে আমার এই সেন্টেন্স নেশন সম্পর্কে কনসেপ্ট নিতে পারো। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে কি ছিল প্রথম? যে
প্রথমে ছিল যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, দ্য সেইট দ্য অ্যান্ড ওল্ড ম্যান, মানে বৃদ্ধ লোকটি বলল যে এখন কয়টা বাজে। তো যেহেতু এটা কিন্তু ইনভার্টেড, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা হচ্ছে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেটা সেইড টুর পরিবর্তন কি লিখতে হয়, আক্সটে লিখতে হয়। এটা কিন্তু আমার সেন্টেন্স নিয়ে আলোচনা আছে। তো এখন আমি লিখবো কি দ্য ওল্ড ম্যান, অ্যান্ডের পরিবর্তে আমরা দা লিখে দা, এই যেখান থেকে শুরু মানে বৃদ্ধ লোকটি বললো দ্য ওল্ড ম্যান কি বলছে, দ্য ওল্ড ম্যান আস্কড, দ্য ওল্ড ম্যান আস্কস, কাকে বলছে কথাটা, আমাকে বলছে। দ্য ওল্ড ম্যান আস্কড মি, আমাকে বলল। তাহলে আমরা জানি যে এখন আমাকে বলল যে, তাহলে এই যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে যদি ডবলিকেশন থাকে তাহলে কিন্তু ইফ আর হয় না, সে ডবলিকেশন হয়। সেক্ষেত্রে আমরা কি লিখবো, হোয়াট লিখবো, হোয়াট। এখন আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ হয়, তাহলে এখানে কিছু হোয়াট ইজ হবো, ইজের পরিবর্তন কি লিখবো, ওয়াজ লিখবো, ওয়াজ দ্য টাইম, এই যে ওয়াজ দ্য টাইম বাই। এখন এই যে ইউর ছিল, ইউটা কোন ফর্মে আছে, ইউটা কি সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবো। তাহলে অবজেক্টটা কি, এখানে অবজেক্টটা ছিল মি, তাহলে অবজেক্ট এখানে ইউটা কি কোন ফর্মে আছে, ইউটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অর্থাৎ সেকেন্ড পারসন থাকার কারণে কিন্তু অবজেক্টকে ধরবে, কাকে ধরছে, মিকে ধরবে। তো মিকে যখন ধরবে, মিটা ধরার পর এর মির পসেসিভ ফর্ম, মানে পসেসিভ ফর্মটা কি সেটাকে আমাকে বের করতে হবে। দেখো এই যে ইউটা কিন্তু পসেসিভ ফর্মে আছে। সেক্ষেত্রে আমাকে যখন কি ধরছে মি, এই যে মির পসেসিভ ফর্ম হচ্ছে কি মাই, তখন কিন্তু এই কি হয়ে যাবে, মাই হয়ে যাবে। এই এখানে আমরা কি লিখবো, এই যে ইউ এর পরিবর্তে মাই লিখবো, মাই ওয়াচ শেষ। তাহলে কি বল, দ্য ওল্ড ম্যান আস্কস মি হোয়াট ওয়াচ দ্য টাইম বাই মাই ওয়াচ। তারপরে আমি কি আই সেড ইট ওয়াজ, এর মানে কি করলাম, আমি উত্তর দিলাম, তাহলে আই রিপ্লাইড। এখন এই কথাটা আমার না, এই যে আই সেড আমি বললাম যে ইট ইজ হাফ পাস্ট টাইম, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়। তাহলে যেহেতু আমি উত্তর দিলাম, তাহলে আই রিপ্লাইড কি, আমি কাকে দিলাম, আমি যেহেতু উত্তরটা দিলাম আই রিপ্লাইড দ্যাট। কেন দ্যাট হলো, আচ্ছা অনেকে একটা ভুল ধারণা করে যে দ্যাট হয় ইনভার্টেড কমার পরিবর্তন, না, দ্যাট কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তন হয় না। আসলে দ্যাট ইফ টু এগুলো হচ্ছে সেন্টেন্সের জন্য হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে দ্যাট হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে ডুপ্লিকেশন অথবা ইফ হয়। তাহলে অর্থাৎ ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে এখানে দ্যাট হয়েছে, দ্যাট। তারপর আমরা এখানে দ্যাট, তারপর এখানে ছিল কি, ইট ছিল, ইট অর্থাৎ ইট ইজ থাকলে আমি জাস্ট ওয়াচ কি হাফ পাস্ট নাইন, তাহলে কিন্তু আমি কিন্তু বললাম এখন হচ্ছে। তারপর কিন্তু সেই বৃদ্ধ লোকটা বললো কি, বলে হি সেড আই ওয়ান্ট টু গো। এখন কিন্তু এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে কি বললো, হি সেড, সে বলল। তাহলে আমরা লিখবো যে হি টোল্ড কি, কাকে বলল, সে কাকে বলেছে, হি টোল্ড মি, আমাকে বলেছে, সে আমাকে বলল, হি টোল্ড মি দ্যাট। কেন দ্যাট হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলেছিল,
হি টোল্ড মি দ্যাট, এখানে যে কিছু আই ছিল, আইটা কি ধরবো, আইটা যেহেতু ফার্স্ট পার্সন সাবজেক্ট কিন্তু সাবজেক্টে হি ছিল, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি থাকবে হি। আর এখানে কি আছে ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু 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 গো, সরি গো টু হবে এখানে, গো টু কি ইউ, তা ইউটা কি সেকেন্ড পার্সন, যদি ইউটা যেহেতু সেকেন্ড পার্সন তাহলে ইউটা কি ধরবে আমাকে, ইউটা ধরবে হচ্ছে অবজেক্ট, কি অবজেক্ট মি, তাহলে ইউটা কি হয়ে যাবে এখানে, এই যে দেখো এখানে কি ছিল আই ওয়ান্ট, আই তো সাবজেক্টকে ধরছে, এখানে হি হয়ে গেছে, তারপর এই যে ওয়ান্টেড, তারপর হচ্ছে গো টু, ইউটা যেহেতু থার্ড, এটা পজিটিভ ফর্মে রয়েছে এবং যেহেতু এবং সেকেন্ড পার্সন, তো অবজেক্টকে ধরো মি, আর মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, তারপর হচ্ছে মাই, তাহলে কি হলো, তাহলে মাই হাউস, এখন সে কিন্তু আবার বলছে, সে কি বলছে, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, তুমি কি আমাকে বন্ধু করবে, তুমি আমাকে কি বন্ধু করবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি, যেহেতু সে আবার বলছে, তাহলে আমরা কিন্তু একটা নিয়ম পড়েছি যে যদি মানে বক্তা যদি একাধিকবার পর পর বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এগেইন আস্কড লিখতে পারি। তাহলে কে বলেছে, বৃদ্ধ লোক বলেছে, কে বলেছে এই কথা, কে বলেছে, বৃদ্ধ লোক, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে হি বলতে এখানে ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোক, হি এগেইন আস্কড, মানে সে বৃদ্ধ লোকটি আবার কি করলো, বলল, কাকে বলেছিল, আমাকে, এগেইন আস্কড মি, সে আমাকে আবার বলল, কি বলল, এই যে এগেইন আস্কড মি, আমাকে বলল, এখানে কিন্তু উইল ছিল, মানে কোনো উইল থাকলে আমরা কি লিখবো, বাট কোনো মধ্যে ইফ লিখবো, ইফ, আর ইউটা কি অবজেক্ট, কত অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে মি, তাহলে এখানে আই হয়ে যাব, এখানে কি হয়ে যাব, আই, কারণ হচ্ছে ইউটা যখন অবজেক্টকে ধরবো, অবজেক্ট বলতে এখানে কি আছে, অবজেক্ট কিন্তু আমি এখানে মি হিসেবে আছে, তাই মিকে ধরলে আমি তখন কি হয়ে যাব, আই, তখন হচ্ছে আই, এই যে আই উইল থাকলে উড হয়, উইল থাকলে উড হয়, আই উড অ্যাকম্পানি, তারপর হচ্ছে মি, তাহলে মিটা কি ফার্স্ট পার্সন, তাহলে ধরবে কি কে ধরবে, সাবজেক্টকে ধরবে হি, তাহলে হিয়ের অবজেক্ট ফ্রম কি অবজেক্ট ফ্রম হচ্ছে হিয়ের যে অবজেক্ট ফ্রম, হি এর অবজেক্ট ফ্রম হচ্ছে হিম। দেখো আমি আবার করছি, এখানে কি ছিল, এখানে ছিল কি মি ছিল, মিটা কোন ফর্মে ছিল, অর্থাৎ মিটা হচ্ছে অবজেক্ট ফর্মে আছে, এখানে অবজেক্ট ফর্মে মি, যখন এই মিটা যখন কি ধরবে, মিটা যখন থার্ড পার্সন অর্থাৎ মি, এই যে দেখো এই মি যখন কি ধরবে, কে ধরবে, তখন এর অবজেক্ট ফর্মটা হিম হয়ে যাবে, অবজেক্ট ফর্মটা হিম হয়ে গেছে, আর যদি এটা পেয়ে হচ্ছে পজিটিভ ফর্ম হচ্ছে হিজ হয়ে যেত, তাই এক্ষেত্রে অবজেক্ট ফর্ম এই জন্য কি হয়ে গেছে এখানে মি, এই যে ফুল স্টপ, তারপর কি বলেছে, তারপর বলেছে যে নো আই এম বিজি, এর মানে এই বক্তব্যটা কার, আমার, তাহলে কি বলবো, আই প্লেট, আমি উত্তর দিলাম, আই এম কি বল, এটা কার, তাহলে এই যে এটা আমি বলেছিলাম, তাহলে লিখবো হচ্ছে আমি বলেছি, আমরা জানি নো থাকলে কি হয়, নো থাকলে আমরা বলেছি হচ্ছে এই রিপ্লেট ইন দ্য নেগেটিভ, আই রিপ্লেট in the negative, I replied in the negative, আমি কিন্তু বললাম I replied in the negative and কি told that, আমি বললাম যে told that, কি যদি assertive sentence, I told that, আমি কি বলেছিলাম, তাহলে আইটা কি ধরবে, আইটা যেহেতু ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট কত, সাবজেক্ট আই, তাহলে আই হবে এখানে, এই যে আই কি, এই যে যেহেতু ফার্স্ট পারসন ছিল আই, এম থাকলে আই ওয়াজ সরি বিকজ, আবার ছিল বিকজ, তাহলে এখানে আই ছিল আবার, তাহলে আইটা যেহেতু ফার্স্ট পার্সন সাবজেক্ট হিসেবে আছে, এখন তাহলে আমি
আইকে ধরবে, সাবজেক্টকে ধরবে। সাবজেক্টকে ধরলে আইয়ের সাবজেক্ট আই, তাহলে আই কি আই ওয়াজ গোয়িং টু কি স্কুল, আই গোয়িং টু স্কুল। আচ্ছা, আমি আবার এখানে কিন্তু একই দিন কিন্তু সহজ, মানে একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে মুখে মুখে একটু বলে নিচ্ছি যে প্রথমে কি ছিল, যে প্রথমে ছিল হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, দ্য সেইড ওল্ড ম্যান, মানে বৃদ্ধ লোকটি বলল যে এখন কয়টা বাজে। তাহলে যেহেতু এটা কি, এটা যেহেতু দেখো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্সটা ছিল, তাই আমি লিখবো কি দ্য ওল্ড ম্যান। ওই যে দ্য ওল্ড ম্যান কি করলো, ইন্টারগেটিভ সেন্টেন্সের সাইডটির পর্যন্ত আক্সড, হয় না, এই যে আক্সড, ওল্ড ম্যান আক্সড মানে আমাকে বললো, কি বললো, যে হোয়াট ইজ থাকলে ওয়াজ হবে, হোয়াট ইজ দ্য টাইম বাই, ইউটা ছিল পজিটিভ ফর্মে, তাই এখানে ইউটা অবজেক্টকে ধরবে। সেকেন্ড অবজেক্টকে ধরার পর অবজেক্টটা ছিল কি, অবজেক্টটা ছিল মি, তাই মিটা হয়ে গেল পজিটিভ ফর্মে, মাই হয়ে গেল। এই যে হোয়াট ওয়াজ দ্য টাইম বাই মাই ওয়াচ। তখন আমাকে কিন্তু তখন আমি কি বললাম, আই সেইড, আমি বললাম যে এখন 9:30 বাজে। তখন আমি লিখলাম হচ্ছে আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম যে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমি দ্যাট লিখেছি, আই রিপ্লাইড দ্যাট। আর কি ছিল, ইট, এই যে ইট ওয়াজ দ্য হাফ পাস্ট নাইন। তো 9:30। তারপর এখানে কি ছিল, হি সেইড, সে বলল, মানে বৃদ্ধ লোকটা বললো যে আই ওয়ান্ট টু ইউর হাউস, আমি তোমার বাড়িতে যেতে চাই। উইল ইউর অ্যাকম্পানি মি, তুমি ওকে কি বন্ধু বানাবে প্লিজ। এর মানে আমি তো তখন কি বললাম, এটা কি বলছে, এই উক্তি কিন্তু বারবার উক্তি বল, এই উক্তিটাও কিন্তু বৃদ্ধ লোকের। এর পরের যে সেন্টেন্স, এটাও কিন্তু বৃদ্ধ লোকের। সেক্ষেত্রে আমরা পড়েছি যে বক্তা যদি একাধিকবার বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আমরা লিখি হচ্ছে এগেইন আক্সড লিখি, অলসো আক্সড লিখি, ফার্দার আক্সড লিখি, যে কোনো একটা লিখলে হয়। তাহলে আমরা লিখবো যে এখানে হি বলতে বৃদ্ধ লোক, হি, এটি যদি এইটুকু যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, হি, দেখো হি টোল্ড মি, সে আমাকে বলে, যে কি বলে, তাহলে এখানে যদি আমাকে বলে যে এই হিটা সাবজেক্ট করতে হবে, সেক্ষেত্রে হি হবে কি হি ওয়ান্টেড টু ইউটা কি হয়, মাই হাউস, এই যে হি ওয়ান্টেড টু যে মাই হাউস। এবং সে আবার বলেছে, এই জন্য বললাম যে আবার বলেছে, তাহলে কি লিখবো, হি, মানে হি এগেইন আক্সড, বৃদ্ধ লোকটি বলছে এগেইন আক্সড মি, আমাকে বললে। যদি ইন্টারগেটিভ সেন্টেন্স, এর জন্য ইনভার্টেড কমা, ইফ আই উইল থাকলে আই উড অ্যাকম্পানি হিম। এখানে কিন্তু হিমটা কেন হলো বলে বোঝানো হয়েছে, কারণ এই মিটা ধরেছে সাবজেক্টকে, আর সাবজেক্ট কি ছিল, সাবজেক্ট ছিল হি, আর এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, এই জন্য এখানে হিম হয়েছে। তারপর এটা আমার বক্তব্য ছিল, আমি বলছি না, আমি অনেক এখন ব্যস্ত, আমি এখন স্কুলে যাচ্ছি। আমি বললাম তখন তো কি, আমি উত্তর দিলাম আই, এই যে আই, তারপর হচ্ছিল নো থাকলে আমরা জানি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই যে বলছে। তারপর আমি কি বললাম, আমি উত্তর দিলাম পরে যে বললাম যে কি, যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড বললাম, অ্যান্ড টোল দ্যাট, আমি বললাম যে আই ওয়াচ, যেহেতু আইটা ফার্স্ট পার্সন, তাই সাবজেক্টকে রয়েছে, তাই এখানে সাবজেক্টে রয়েছে, আর অ্যামটা ওয়াচ হয়ে গেছে, আই ওয়াচ সরি বিকজ আই ওয়াচ, এটাও কিন্তু এই আইটা কিন্তু ফার্স্ট পার্সন ছিল, তাই আইকে সাবজেক্টকে ধরেছে, সাবজেক্ট আই ছিল, তাই এখানে আই হয়েছে, আই ওয়াচ গোয়িং টু স্কুল। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আর আমি এই প্যাসেজ নেশন সম্পর্কে আরও কয়েকটা প্র্যাকটিস আমি ভিডিও দিচ্ছি, সেগুলো আপনারা দেখবেন এবং ক্লিয়ার একটা ধারণা থাকবে। এবং এই ভিডিও দেখে যদি আপনাদের উপকারে আসে, তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়।
থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম।